সপ্তাহের বাকি দিনগুলোতে রান্না করতে গিয়ে রান্নাঘরে যাতে প্রচুর টাইম না দিতে হয়, তার জন্য সপ্তাহে ১ দিন একটু সময় বের করে আমি কিছু কাজ এগিয়ে রাখি। তাই ভাবলাম যদি এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করা থাকে, তাহলে যারা নতুন রান্না করছেন, তাহলে তাদের একটু সুবিধা হলেও হতে পারে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের প্রত্যেক দিনের খাবারে বিভিন্ন রকমের ডাল, ছোলা, রাজমা এগুলো থাকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমিও প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি ছোলা, রাজমা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার। তো সেই কারণে এই সপ্তাহের মিল প্রিপারেশন এ ছোলাটা থাকছে। গতকাল রাত্রে আমি ২ রকম ছোলা ভিজিয়ে দিয়েছিলাম। প্রায় ১০-১২ ঘন্টা ভেজার পর এগুলো সেদ্ধ করে রাখবো। তো এদিকে একটা প্রেসার কুকার বসিয়ে প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি এবং ভিজিয়ে রাখা কাবলি চানাটা বা কাবলি ছোলাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই জলের মধ্যে দিয়েছি। সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর এরকম একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব কিছুটা দারচিনি, ৩-৪ টুকরো মতো দারচিনি দিচ্ছি। তার সাথে দেব একটা বড় এলাচ এবং ১ টিস্পুন মতো চা পাতা এড করব। এই সমস্ত উপকরণ দিয়ে ছোলাটা সেদ্ধ করা হলে ছোলাটা কিন্তু খুব সুন্দর ফ্লেভারফুল হবে। তারপর এই ছোলাটা দিয়ে যেটা ইচ্ছা হবে সেটাই রান্না করা যেতে পারে। মানে জরুরি নয় যে চানা মসলাই বানাতে হবে। এটা দিয়ে বিভিন্ন রকমের কাবাব তৈরি করা যায়। অনেক রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। যাই হোক এবার এর মধ্যে ২ টো তেজপাতা দিলাম। দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে ৫ টা থেকে ৬ টা হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না করব। ৫-৬ টা হুইসেলে ছোলা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর যদি মিডিয়াম ফ্লেমে রাখেন তাহলে ৩ টে থেকে ৪ টে হুইসেল যথেষ্ট। পাশের বার্নারে আরো একটা প্রেসার কুকার বসিয়েছি আরেক রকমের ছোলা সেদ্ধ করে নেওয়ার জন্য। তো এই ছোলাটা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে জলের মধ্যে ছোলাটা দিয়েছি। সাথে দিয়েছি ১ টিস্পুন নুন আর ২ টো আলুও সেদ্ধ করে রাখছি। আলুটা আবার আলাদা করে কেন সেদ্ধ করব? সেইজন্য ভাবলাম ছোলার সাথেই আলুটা সেদ্ধ করে রাখি। এমনিতেই আমার বাড়িতে আলুর ব্যবহার ভীষণই কম। যাই হোক এর পরবর্তী স্টেপে আমি পাস্তা সেদ্ধ করব। আমার মেয়ে পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। ওর যখন তখন পাস্তা ক্রেভিং হয়। তার জন্য আমি আগে থেকে একটু পাস্তা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই। আর যেহেতু গ্যাসে অলরেডি ২ টো বার্নার জ্বলছে, তাই পাস্তাটা আমি সেদ্ধ করছি আগারো রিজেন্সির মাল্টিকুক কেটেল উইথ স্টিমারে। কেটেলে জলটা দিয়ে জাস্ট আমি এর মধ্যে একটু নুন দেব। নুনটা বের করতে করতেই দেখলাম জলটা ফুটতে শুরু করেছে। তাহলে এই কেটেলের হিটিং ফাংশন কতটা স্ট্রং সেটা বুঝতেই পারছেন। যাই হোক আমি এখানে পাস্তা ইউজ করছি আমার ফেভারিট ডিসানোর পেন্নে পাস্তা, যেটা 100% রুম হুইটের সেমোলিনা দিয়ে তৈরি। মানে এতে কিন্তু ময়দার লেশ মাত্র নেই। আর কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ কিচ্ছু নেই। এটা প্রোটিনের খুব ভালো সোর্স এবং 0 কোলেস্টেরল। বাচ্চাকে একটু হেলদি কিছু খাওয়াতে পারলে নিজেরও তো ভালো লাগে মা হিসেবে, তাই না? তাই আমি এই পাস্তাটা ব্যবহার করাটাই পছন্দ করি আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো। আর এই পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু জলে শুধু নুন দিলেই হয়, তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা একেবারেই ননস্টিকি। তো কেটেলের মধ্যে পাস্তাটা দেওয়ার পর পাস্তাটা ১২-১৩ মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিয়েছি এবং পাস্তা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এই আগারোর ইলেকট্রিক কেটেলটার সাথে যে স্টিমারটা এসেছে সেটাকেই আমি স্ট্রেনার হিসাবে ব্যবহার করে পাস্তার জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানোর পর পাস্তাটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখছি যাতে এর মধ্যে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং পাস্তাটা ওভারকুক না হয়। আর আমি ১ সপ্তাহের জন্য মিল প্ল্যান করে পাস্তা বয়েল করলাম বটে। তবে আমার মেয়ের তো যখন তখন পাস্তা খেতে ইচ্ছা করে। তো যেদিন এই ভিডিওটা বানাচ্ছিলাম মানে পাস্তা সেদ্ধ করলাম, সেদিনই ওর সন্ধ্যেবেলা আবার পাস্তা খেতে ইচ্ছে হলো। তো একটু হোয়াইট সস পাস্তা বানিয়ে দিয়েছিলাম ওকে। আমার ৫ মিনিটের হোয়াইট সস পাস্তার রেসিপিটা একটু ছোট্ট করে শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল আর বাটার একসাথে গরম করে তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়েছি এবং একটু গার্লিক পাউডার দিয়েছি। নাড়াচাড়া করে দিয়েছি এর মধ্যে দুধ, তারপর দিয়েছি একটু চিজ এবং একটু সুইট কর্ন। অরেগানো আর পাস্তা সিজনিং দিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে সসটা একটু ঘন হলে নামিয়ে এটা সার্ভ করে দিয়েছি। যাই হোক এবার চলে আসি আবার পরবর্তী আমার মিল প্রিপারেশন এর দিকে। সারা সপ্তাহের বিভিন্ন রান্নায় তো আমাদের আদা রসুন বাটার প্রয়োজন হয়ই। তো রসুন ছাড়ানোটা হলো সবথেকে বোরিং এবং সবথেকে ইম্পোর্টেন্ট কাজ। তো সকালবেলায় আমি রসুনগুলো ভিজিয়ে দিয়েছিলাম যাতে রসুনগুলো একটু নরম হয়ে থাকে এবং এটা ছাড়াতে সুবিধা হয়। তারপর দুপুরের দিকে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু এখন আর আদা রসুনটা বেটে স্টোর করি না। এভাবে ছাড়িয়ে রেখে দিই। মিক্সিতে বাটতে তো খুব একটা সময় লাগে না আদা রসুন। তাই একদম ছোট, ছোট টুকরো করে কেটে যদি এগুলো রেখে দেওয়া যায় মানে রসুনটা ছাড়িয়ে এবং আদাটা টুকরো করে কেটে যদি রেখে দেওয়া যায়, তাহলে রান্নার সময় মিক্সার জারে দিয়ে জাস্ট ওই কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিলেই পেস্ট রেডি হয়ে যায়। আর আদা রসুনের পেস্ট যদি অল্প পরিমাণে করতে অসুবিধা হয় ওর মধ্যে একটু টমেটো, কাঁচা লঙ্কাও দিয়ে দিই। তো আজকে ছাড়িয়ে নিলাম ১৫০ গ্রাম রসুন আর গতকালকেও ১৫০ গ্রাম মতো রসুন ছাড়িয়ে রেখেছিলাম। এই ৩০০ গ্রাম রসুন দিয়ে আশা করছি আমার ২-৩ সপ্তাহ তো চলেই যাবে। কারণ সপ্তাহে এমনিতেই ২ দিন করে নিরামিষ থাকে। সেদিন তো রসুন প্রয়োজন হয় না আর প্রত্যেক দিনের সব রান্নাতেই যে রসুন লাগবে তেমনটাও নয়। তো ২ দিনের ছাড়ানো রসুন একত্রিত করে একটা টিফিন বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দেব।
আর একই রকমভাবে এখানে নিয়েছি আমি 150 গ্রাম আদা। আদাটা যদিও একটু কমই নিয়েছি এখানে। আদার খোসা ছাড়িয়ে ছোট, ছোট টুকরো করে আদাটাকে কেটে এটাকেও একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। আদাটা কিন্তু এরকম নরমাল স্টিলের টিফিন বক্সে রাখবেন না, এয়ারটাইট কন্টেনারে রাখবেন, তাহলে কিন্তু আদা একদম ভালো থাকবে। দেখুন আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনার ব্যবহার করছি। আর আদাগুলো একদম ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় মিক্সিতে দিয়ে দিলেই হয়ে যাবে। আর সমস্ত কিছু কিন্তু ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ে আমি মুছে নিয়েছি। আদা, রসুন সবটাই, মানে কোনো কিছুর মধ্যেই কিন্তু জল নেই। তো আদা, রসুন হলো। এবার একই রকমভাবে কাঁচা লঙ্কারও বোটা ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে একদম জল শুকনো করে নিয়েছি, মানে মুছে নিয়েছি। এবার এটাকেও একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। আর এদিকে এতক্ষণে আমার ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসার বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। চেক করে নিচ্ছি এবার ছোলাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ছোলা কিন্তু একদম সুন্দর নরম হয়ে গেছে। আর এই ছোলাটা কিন্তু আমি জল সমেতই স্টোর করব। মানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই এটাকে ঠান্ডা করব, করে একটা ক্লিং ফিল্ম দিয়ে র‍্যাপ করে এটাকে ফ্রিজে রেখে দেবো। এয়ারটাইট করে যদি ফ্রিজে রাখা হয় ১ সপ্তাহ আরামসে সমস্ত কিছু ভালো থাকে। আচ্ছা, এবার ছোট ছোলাটাও চেক করে নেব। তার আগে আলুগুলো প্রেসার কুকার থেকে বের করে নিলাম, একটা বাটির মধ্যে রাখলাম। এটাকেও ঢাকা দিয়ে রেখে দেব। আর এই ছোলাটাও আমি জল সমেতই স্টোর করব। কারণ ছোলার এই জলটাতে কিন্তু অনেক নিউট্রিয়েন্টস থাকে। তাই জল ফেলে দিলে কিন্তু সব ওর মধ্যেই বেরিয়ে যাবে। ছোলাটা ঠান্ডা হলে একটা অন্য পাত্রে রাখবো। এরপর আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। প্রায় ১০ টা মতো পেঁয়াজ নিয়েছি এখানে মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পর তেল গরম করে এই পেঁয়াজগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। রান্নার সময় পেঁয়াজ ভাজতেই কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়। তো পেঁয়াজটা যদি এইভাবে হাতে সময় নিয়ে একটু আলাদা করে ভেজে রাখা যায়, তাহলে কিন্তু রান্নার সময় সময়টা অনেকটা কম লাগবে। মানে পেঁয়াজ ভাজার সময়টা তো লাগলোই না। দেখুন পেঁয়াজটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে একটা কাঁচের বাটিতে তুলে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করব আগে। তারপর ক্লিং ফিল্ম দিয়ে র‍্যাপ করে, মানে এয়ারটাইট করে এটাকে ফ্রিজে রাখবো। এই সমস্ত মিল প্রিপারেশন এর আমার প্রয়োজন হয় মেইনলি সকালবেলাটা। কারণ মেয়ের স্কুল থাকে, হাসব্যান্ডের অফিস থাকে। তো ওদের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ কি বানাবো? মানে ওই সময়টা আমার রীতিমতো একটা ম্যারাথন দৌড় চলে। আর এই যে প্রিপারেশন গুলো আমি আগে থেকে করে রাখছি, এগুলো কিন্তু সবথেকে বেশি কাজে লাগে ওই সকাল টাইমটাতেই। যাই হোক, এবার একটু বোনলেস চিকেন আমি ম্যারিনেট করে রাখছি। স্বাদ অনুযায়ী নুন, একটু লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস, এর পরিবর্তে ভিনিগারও দেওয়া যেতে পারে। তার সাথে ১ টিস্পুন মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে এটাকে ডিপ ফ্রিজে স্টোর করব। এইভাবে চিকেনে যদি বেসিক একটা ম্যারিনেশন করে এটাকে ফ্রিজে স্টোর করা হয়, তাহলে পাস্তা বানান, চাউমিন বানান বা একটু কাবাব বানান, যেকোনো কিছুই কিন্তু একদম চটজলদি হয়ে যায়। কাবলি ছোলা রান্নার সময় যদি চিকেনের পিসগুলো একটু ছোট, ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। অথবা যদি একটু ভাত ভাজা করেন তাতেও একটু দিতে পারেন। মানে সমস্ত কিছুতেই দেওয়া যেতে পারে যদি এটা রেডি থাকে। তো চিকেনটাকে সমস্ত মসলা মাখানোর পর বাটিটাকে ক্লিং ফিল্ম দিয়ে র‍্যাপ করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আসছি। না, আগে সবকিছু রেডি করে নিই, তারপর একসাথে রাখবো। এদিকে এই কাবলি ছোলাটাও এতক্ষণে ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। তো এটাকেও আমি ক্লিং ফিল্ম দিয়ে র‍্যাপ করে দিলাম। বাড়িতে এত এয়ারটাইট কন্টেনার তো নেই, তাই আমার ভরসা কিন্তু ক্লিং ফিল্মই। আর এই যে আমাদের বিখ্যাত পাস্তা, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ১ সপ্তাহের জন্য, কিন্তু ইনি তো ২৪ ঘন্টাও ফ্রিজে স্টে করতে পারলেন না আমার মেয়ের জন্য। আচ্ছা, এই তো গেল রান্না করা জিনিসপত্র স্টোর করা। এবার কিছু কাঁচা জিনিসপত্র স্টোর করাটাও দেখাই। আমি বেশ কিছু ধনেপাতা একদম গোড়াটা বাদ দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মানে এক্কেবারে জল নেই এর মধ্যে, কাপড় দিয়ে মুছেও নিয়েছি। তো এবার একটা কন্টেনারের ওপরে এবং নিচে ২ জায়গাতেই কিন্তু টিস্যু পেপার দিয়ে মাঝে এই ধনেপাতা, পুদিনা পাতা এগুলো স্টোর করতে হবে। তাহলেও কিন্তু এগুলো ১ সপ্তাহ বা তার থেকেও বেশি দিন চলে যাবে। ধনেপাতাটা তো যখন দরকার হবে একটু কাঁচি দিয়ে ঝট করে কেটে নিলেই হয়। তবে পুদিনা পাতার এই পাতাগুলো ছাড়ানোটা একটা টাস্ক। সেই কারণে পাতাগুলো আমি এভাবে ছাড়িয়ে তারপর ধুয়ে জল ঝরিয়ে এটাকে স্টোর করছি। তো এই পর্যন্ত সমস্ত কাজ আমি দুপুরবেলার দিকেই করে রেখেছি। তবে সন্ধ্যেবেলা আরো কিছু কাজ এগিয়ে রেখেছি, সেটাও দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকেই বলবেন, কি রান্না হবে সারা সপ্তাহে সেটা যদি প্ল্যান করে নেওয়া যায় তাহলে মিল প্রিপারেশন এ অনেকটা সুবিধা হয়। তবে আমি ট্রাই করে দেখেছি, সেটা কিন্তু আমার জন্য মোটেও কাজ করেনি। কারণ আমার বাড়িতে ওইভাবে প্ল্যান করে কিছুই হয় না। তাই একদম বেসিক কিছু প্রিপারেশন আমি এভাবে এগিয়ে রাখি, বাকিটা ওই দিনের দিনই হয়। আচ্ছা, সন্ধ্যেবেলা আমি কিন্তু আরো ২ টো কাজ করেছি। সেটা হচ্ছে ১ নম্বর এই চিনেবাদাম ড্রাই রোস্ট করা, যেটা আমি এয়ার ফ্রায়ার এ করে নিয়েছি। আমার ওটাতেই সুবিধা মনে হয়। ৫ মিনিটের জন্য 200 ডিগ্রিতে দিয়ে দিলেই কিন্তু চিনেবাদাম খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে যায়। ওই কড়াইতে দিয়ে ভাজতে গেলে ১৪ বার ধরে নাড়াচাড়া করতে হয়, ও আমার একেবারেই পোষায় না। মানে এত কুড়ে মানুষ আমি।
দেখুন বাদামগুলো এখনো গরম রয়েছে, তাতেই কিন্তু সুন্দর খোসা ছেড়ে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ ঠান্ডা করে খোসা ছাড়িয়ে একটা কন্টেনারে ভরে আমি রেখে দেব। এটাও বিভিন্ন রান্নার কাজে লাগে বা কেউ যদি চুটুর-পুটুর মুখ চালাতে চাইলো, সেটাও হতে পারে। আর এখন যেহেতু মটরশুঁটির সিজন, তো ১ কেজি মটরশুঁটি এনে রেখেছি। এটা সারা সপ্তাহে চলে যাবে আশা করি। তো হাতে টাইম যখন ছিল, সেই সময় মটরশুঁটিটাও ছাড়িয়ে রেখেছি। তো ব্যাস এই হলো আমার সারা সপ্তাহের মিল প্রিপারেশন। মানে এই কাজগুলোই আমি এগিয়ে রেখেছি। বাকিটা কিন্তু ওই দিনের দিন রান্নার সময়ই হয়। অনেকটা এগিয়ে থাকলো কাজ। বিশ্বাস করুন ওই সকালে তাড়াহুড়োর সময় না এই কাজগুলো এগোনো থাকলে মনে হয় অনেক কাজ করে রেখেছি আমি। যাই হোক ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। যদি ইচ্ছে হয় চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এখনো না করা থাকে। আবার দেখা হবে তাহলে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।